সুপ্রিয় দর্শক, রেনেটার সৌজন্যে রাজ টিভির আয়োজনে প্রতি রোববারের মতো আজও আমরা আজকের মেনোপজ উপসর্গ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা পরপর কতগুলো ওয়েবিনার শুনে অনেকটি মেনোপজ সম্পর্কে কিছুটা জ্ঞাত হয়েছেন। আমাদের এই প্রচেষ্টা যে রেনেটা ফার্মাসিউটিক্যালস এবং রাজ টিভি প্রতিনিধিত্ব করে আসছে সকল দর্শককে বাংলাদেশের একেবারে গোড়দোড়ার প্রান্তে এই মেনোপজ নিয়ে জানা অজানা সবগুলো চিত্র তুলে ধরবার জন্য তাদের প্রচেষ্টা চলছে। তো আজকের আয়োজনে আমরা মেনোপজের উপসর্গ তো বরাবর মতো আবার জেনে নেব এবং জেনে নেব তার সাথে হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস নিয়ে কিছু কথোপকথন। পাশাপাশি আপনাদের প্রশ্ন নেব এবং আজকে আমাদের সাথে রয়েছেন তিনজন বিশিষ্ট গাইনোকোলজিস্ট। তো আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সকলের সাথে। প্রথমে রয়েছেন প্রফেসর পারুল জাহান, তিনি বিভাগের প্রধান এই উত্তরা মেডিকেল কলেজে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তারপর রয়েছেন আমাদের সাথে প্রফেসর নিয়াজ টি পারভিন, তিনি হচ্ছেন বিভাগীয় প্রধান অধ্যাপক, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিরপুর। তারপর রয়েছেন ডক্টর রুজদানা রহমান, তিনি ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ধাত্রী ও প্রসূতিবিদ্যার ডিপার্টমেন্টে কর্মরত রয়েছে। আপনাদের তিনজনকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো দর্শক, আমরা সকলে জানি একটি নারী তিনি বেড়ে ওঠেন তার ছোট্ট শিশুর বয়স থেকে কৈশোর থেকে তারুণ্য থেকে মধ্য বয়সে, তারপর তিনি প্রবেশ করেন একটি মেনোপোজোত্তর জীবনে, যে জীবনটিতে মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় এবং তার আর সন্তান সম্ভাবনা হওয়ার সময় থাকে না। সেই জীবনটি কিন্তু খুব অল্প সময় নয়। আমরা যদি পর্যালোচনা করে দেখি, একটি নারীর জীবনের 1/3 বেশি সময় কিন্তু মেনোপজের উত্তর সময় তাকে থাকতে হয়, কেননা আমাদের গড় আয়ু এখন 74 মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য 72। সুতরাং আমাদের সেই সময়টুকু যেন মহিলারা আনন্দে থাকেন, অসুস্থতা থেকে কম থাকেন, কি করে সেই সময়টুকু সুন্দর অর্থবহ হবে, সেই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আলোচনা। পৃথিবীর সকল দেশেই, ইভেন আপনার ডেভেলপড দেশেও কিন্তু হাড় ক্ষয়ে যাওয়া একটা বড় সমস্যা। এটাকে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। তো মেনোপজের কি হচ্ছে, কেন হচ্ছে, কেমনটি হচ্ছে, তার প্রতিকারটা কেমন, এটি নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমি সবার আগে প্রফেসর নিয়াজ টি পারভিনের কাছে যেতে চাইছি। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রফেসর নিয়াজ টি পারভিন, আপনাকে অনেক অনেক সাদর সম্ভাষণ। তো আপনার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে এবং রেনেটাকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। তো এবং ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ দর্শকদের সাথে থাকব এবং তাদের প্রশ্ন কিছু থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। তো চলুন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি মেনোপজে কি হয়, কেন এটিকে জানতেই হবে আমাদের সকল দেশের সকল নারীদের, পুরুষদের সকলকে এই ব্যাপারে এত সচেতনতার প্রয়োজনটা কোথায়? প্রফেসর নিয়াজ টি পারভিন। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আজকে আমি অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করছি। তা আপনি অলরেডি বলেছেন যে মেনোপজ একটা মানুষের জীবনে 1/3 সময় হচ্ছে সে মেনোপজের মধ্যে অতিক্রান্ত করে থাকে এবং এই সময়টাকে আমরা যদি আগে থেকে এটার জন্য যদি প্রিপেয়ার থাকি, তাহলে আমাদের লাইফের 1/3 সময়, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি যেহেতু বেড়েছে, 1/3 সময়টাকে আমরা অনেক সুস্থভাবে, সুন্দরভাবে আমরা জীবন যাপন করতে পারি এবং অনেক হেলদি ভাবে, সুস্থ থেকে আমরা আমাদের জীবনটাকে লাইফ লিড করতে পারি। তো মেনোপজের স্টেজে এসে, মেনোপজ আসলে আমরা যদি সায়েন্টিফিক্যালি বলি তাহলে হচ্ছে এটা একটা ন্যাচারাল জীবন চক্রের একটি ন্যাচারাল প্রক্রিয়া। একটা মানুষের জীবন চক্রে যখন এসে দেখা যায় যে আমাদের যে পিরিয়ডটা যেটা থাকে, পিরিয়ডটা যদি 1 বছর পর্যন্ত বন্ধ হয়ে যায়, 1 বছর পর্যন্ত যদি না হয়, তাহলেই আমরা সেটাকে মেনোপজ বলে থাকি। তো মেনোপজ হওয়ার আগে কিছু সময় আগে থেকে
কিছু কিছু সিমটম শুরু হয়ে যায়, যে সময়টাকে আমরা বলে থাকি প্রি মেনোপজ বা পেরিমেনোপজ। তখন দেখা যায় যে পিরিয়ডের যে এলোমেলো যে ইরেগুলারিটি গুলো সেগুলো থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলেছি, যেটা আমরা জানি যে মেনোপজের সময় মেইন যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আমাদের ফিমেলদের জন্য, ফিমেলদের যে ফিমেল হরমোন আছে, ফিমেল হরমোন এস্ট্রোজেন হরমোন, বা আমাদের যে ওভারিয়ান ফলিকুল আছে যেটা থেকে ফিমেল হরমোন হয়, সেই হরমোনের যে ডেফিসিয়েন্সি হয় বা একদমই ডেফিসিয়েন্সি হতে 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 একদমই মানে শূন্যের কোঠায় চলে যায়, তখন এই হরমোন এস্ট্রোজেন হরমোন ডেফিসিয়েন্সির জন্য আমাদের বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। তো এর মধ্যে একটা হয়েছে যে প্রথমে বলেছি যে পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আর বাকি কিছু সিমটমস হয়, কিছু মেটাবলিক সিমটমস, নিউরোলজিক্যাল সিমটমস, কিছু ইউরোজেনিটাল সিমটমস, কিছু স্কেলেটাল সিমটম, এই ধরনের বিভিন্ন সিমটমস গুলো হয়ে থাকে। তো এই পিরিয়ড শুরু হওয়ার, পিরিয়ডটা মেনোপজ হয়ে যাওয়ার কিছুদিন আগে থেকে পিরিয়ডটা ইরেগুলার হতে হতে তারপরে আলটিমেটলি বন্ধ হয়ে যায়। তো এখানে কিছু আমাদের এই হরমোন ডেফিসিয়েন্সির জন্য বা হরমোন ইমব্যালেন্সের জন্য আমাদের কিছু ভ্যাসোমোটর সিমটম হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় হট ফ্ল্যাশ বলে থাকি। যে এস্ট্রোজেন হরমোন যখন নাকি খুব কমতে থাকে তখন দেখা যায় যে আমাদের আমাদের মায়েরা হঠাৎ করে খুব বেশি গরম অনুভব করে, এবং হঠাৎ করে যেন গরম একটা ফিল করছে, সমস্ত শরীর থেকে মাথা থেকে মানে যেন একটু মানে গরম ভাব বের হচ্ছে, এবং তার সমস্ত শরীর মানে সোয়েটিং হয়ে যায়, তার রাতের বেলা ঘুম হয় না, তার কাপড় চোপড় সে সরিয়ে ফেলে। এটাই হরমোন ডেফিসিয়েন্সি যেটা হয়, যেটাকে আমরা ভ্যাসোমোটর সিমটম বা হট ফ্ল্যাশ বলে থাকি। আর আরেকটা আছে যে তার কিছু ইউরোজেন্টাল সিমটমস হয়। এ বয়সে দেখা যায় যে আমাদের এস্ট্রোজেন হরমোন যেটা আমাদের বডিকে একটা প্রোটেকশন দিয়ে থাকে, সেখানে এস্ট্রোজেন হরমোন ডেফিসিয়েন্সির জন্য কিছু ইউরোজেন্টাল সিমটমস হয়। যেমন এই সময়ে আমাদের মায়েরা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন পেশাবের ইনফেকশন হয়, ঘন ঘন পেশাব হচ্ছে, অনেক সময় দেখা যায় যে পেশাবটা তারা আটকে রাখতে পারছে না। তারপর হচ্ছে অনেক সময় হরমোন ডেফিসিয়েন্সির জন্য তাদের যে জেনিটাল অর্গানগুলো একটু লুজ হয়ে যায়, এবং আমরা দেখে যাই যে জরায়ুটা নিচে নেমে আসে, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রোলাপস বলে থাকি। তারপরে দেখা যায় যে কিছু সাইকোসেক্সুয়াল প্রবলেম হয়ে থাকে, যেমন যেমন সেক্সুয়াল প্রবলেমের ডিজায়ারটা কমে যায়, তার হাজবেন্ডের সাথে থাকার জন্য তার হাজবেন্ডের সাথে থাকতে হলে তার পেইন ফিল হয় বা একটু ডিফিকাল্টি ফিল হয়। তো এটাকে আমরা মানে এটাকে আমরা ইউরোজেন্টাল সিমটমস বলে থাকি। আর কিছু ইম্পর্টেন্ট যেটা ম্যাডাম আপনি প্রথমেই বলেছিলেন যে অস্টিওপোরোসিস, যেটা একটা ইম্পর্টেন্ট মেনোপজের একটা ইম্পর্টেন্ট সিমটম, সেটা হচ্ছে আমাদের যে বডিতে যে হাড় আছে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, এবং দেখা যায় মেনোপোজাল স্টেজে এসে একটা মেনোপোজাল লেডি বৃদ্ধ বয়সে দেখা যায় যে প্রায় সে হাতে পায়ে ব্যথার অনুভব করে, জয়েন্টে ব্যথা অনুভব করে, কোমরে ব্যথা অনুভব করে, হাঁটুতে ব্যথা অনুভব করে, তারপরে তার মাসেল ক্র্যাম্পিং হয়। এই সিমটম গুলো কিন্তু প্রায়ই আমাদের মায়েরা করে থাকে। এবং এটার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এই এস্ট্রোজেন হরমোন যখন ডেফিসিয়েন্সি হয়, কমে যায়, তখন এই এস্ট্রোজেন হরমোন আমাদের বডির বোনসকে যে প্রোটেকশন দেয়, দেখা যায় যে এস্ট্রোজেন হরমোন ডেফিসিয়েন্সির জন্য আমাদের যে বোন আছে, হাড় আছে, এগুলো কিন্তু অনেক বেশি লস হয়ে যায়, যেটা বোন ক্ষয় হয়ে যায় আমরা যদি বলি সাধারণ ভাষায়। তো এস্ট্রোজেন হরমোনটা যখন নাকি মেনোপজের আগেই আমাদের বোন ফর্মেশনটা বেশি হয় এবং বোন লসটা বেশি হয়, কিন্তু যখন নাকি আমি হরমোন হয়ে যায় তখন দেখা যায় যে বোন লসটা অনেক বেশি হয়ে যায়, এবং দেখা যায় যে বডির যে বিভিন্ন হাড়গুলো আছে, হাড়গুলো কিন্তু আস্তে আস্তে মানে লস হতে হতে বোনটা ক্ষয় হয়ে যায়। এবং আলটিমেটলি দেখা যায় যে আমাদের বিভিন্ন বোনস যেগুলো আছে, যেমন আমাদের পিছনের যে মেরুদণ্ডের হাড় আছে, তারপরে আমাদের হাতে পায়ের যে হাড় আছে, যেমন হিপ বোন আছে, হিপ বোন, তারপর হচ্ছে আমাদের হাতের যে হাড় আছে, এই হাড়গুলো দেখা যায় যে ক্ষয় হয়ে যায়, এবং আলটিমেটলি এখানে প্রচুর ব্যথা হয়। এবং এমন দেখা যায় যে হঠাৎ করে হয়তো একজন মহিলা পড়ে গেল, তারপরে যেহেতু তার বোন লস হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, এবং যে কোনো সময় কিন্তু হাড় ভেঙে যেতে পারে, যেটাকে আমরা ফ্র্যাকচার বলে থাকি। তো এটাও কিন্তু এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য মেনোপজের একটা ইম্পর্টেন্ট সিমটম। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে যদি আমরা সচেতন থাকি, মেনোপজের আগে যদি সচেতন থাকি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এখানে আরেকটু আমরা বলি নেই যে এই সিমটম গুলো বললো, আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে মেনোপজের,
যে সাইকোসেক্সুয়াল প্রবলেম, মানে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, দেখা যায় যে মেনোপজে এসে আমাদের মায়েরা, যেটা একটা ইম্পর্টেন্ট সিমটম যে তাদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়। অনেক সময় কিন্তু দেখা যায় যে এই বয়সে আমাদের মায়েরা একটু ডিপ্রেশনে ভোগেন, কেন তাদের কিন্তু সারা জীবনের যে চাঞ্চল্য ছিল, যে ব্যস্ততা ছিল, সাংসারিক যে ব্যস্ততা ছিল, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যে সংসারে যে ব্যস্ততা ছিল, এই মেনোপজাল স্টেজে এসে দেখা যায় যে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, হাজবেন্ডও হয়তো বিজি, তারা কিন্তু বাসায় একটা লোনলি ফিল করে। এর জন্য তাদের যে শারীরিক যে সৌন্দর্য বা শারীরিক বিভিন্ন অসুস্থতা, এর জন্য কিন্তু তারা নিজেরাও একটু আপসেট থাকে, ডিপ্রেস থাকে, এবং দেখা যায় যে অল্পতেই তারা ইরিটেবল হয়ে যায়, হয়তো অল্পতেই তারা একটু বিরক্ত হয়ে যাচ্ছে, অ্যাংজাইটিতে ভুগছে, রাতে ঘুমাতে পারছে না। আচ্ছা, তো আমরা আলটিমেটলি দেখা যায় যে তারা একটু মেন্টাল ডিপ্রেশনে ভুগে। ভুগতে তো থাকে। এই সিমটম গুলো খুব বেশি হয়ে থাকে মেনোপজ। অনেক ধন্যবাদ এত সুন্দর করে মানে মোটামুটি মেনোপজের সকল উপসর্গগুলোকে প্রফেসর নিয়াজটি পারভীন চমৎকার করে আমাদের দর্শকদের সাথে তুলে ধরেছেন। তো আমরা সবগুলো উপসর্গ নিতে একদিনে আলাপ করা সম্ভব না, আজকে আমরা একটু হাড় ক্ষয়ে যাওয়া অস্টিওপোরোসিস নিয়ে কথা বলবো। উনি কিন্তু অনেকগুলো উপসর্গ বলেছেন এবং অনেকগুলো উপসর্গের মধ্যে আমরা জানতে পেরেছি যে এই যে ব্যথা, পোস্টমেনোপজাল উইমেনরা কিন্তু কমপ্লেন করে আমাদের হাড়টি ভেঙে যাচ্ছে, ব্যথা করছে ইত্যাদি। তো সেটি কেন হচ্ছে সেটিও কিছু একটা আলোক পেয়ে আমরা আভাস পেয়েছি যে দেখা গেছে ইকো হচ্ছে আর কি, দেখা গেছে যে আমাদের মহিলাদের যে হরমোনটি নিঃসৃত হতো মেনোপজের আগে, হরমোনটি সেটি তো আর নিঃসৃত হচ্ছে না। সেই হরমোনকে কিন্তু আমরা বলি যে নারী বান্ধব হরমোন। তো আমাদের বডি থেকে সেই হরমোনটি একেবারে মানে অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, সুতরাং তারা আর হাড়কে প্রোটেকশন দিতে পারছে না, যেটি প্রফেসর নিয়াজ খুব সুন্দর করে বলেছেন। তাতে হাড়ের ভঙ্গুরতা, মানে একটুতেই হাড় ভেঙে যায়। দেখা গেছে যে এই যে পোস্ট মেনোপোজাল বা মেনোপোজোত্তর মহিলাদের কিন্তু সঠিক খাবার গ্রহণ করতে হবে এবং হাড় বান্ধব পরিবেশ তৈরি করে তাকে চলতে হবে যাতে হাড়ের সুস্বাস্থ্যটা রক্ষা হয়। তো এখন আমরা আলোচনা করব যে হাড়ের সুস্বাস্থ্য বলতে কি বোঝায়। তো মূল কথা হচ্ছে যদি হাড়ের ঘনত্বটা কমে যায়, যেটি একটি মহিলার হাড়ের ঘনত্ব খুব সুন্দরভাবে তৈরি হয় আপ টু 25 থেকে 30 বছরের মধ্যে, এরপরে কিন্তু হাড়ের ঘনত্ব আর তৈরি হয় না, বরং একেবারে স্ট্যাটিক থাকে, একই রকম থাকে মোটামুটি, শেষে 40-45 দিকে গিয়ে একটু হালকা কমতে থাকে। আর মাসিক বন্ধ হয়ে গেলে, মেনোপজ হয়ে গেলে দেখা যায় যে হাড়ের ক্ষয় হতে থাকে, কারো একটু বেশি আকারে ক্ষয় হয়, কারো একটু অল্প আকারে ক্ষয়, কিন্তু হাড়ের ক্ষয় ঘটতে থাকে। তো সেই ক্ষয় হতে হতে হাড়টি খুব দুর্বল হয়ে যেতে পারে এবং অনেকেই, সকলে যে হবে তা না, অনেকেই অল্পটুকু আঘাতে, যে আঘাতে অন্য সময় কারো হাড় ভেঙে যাওয়ার কথা নয়, তার হাড়টি ভেঙে যায়, একে বলে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। সেটি অত্যন্ত দুঃখজনক এবং দেখা গেছে পৃথিবীর অনেক মহিলাদের এই হাড়ের কোমর, মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, কোমর ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, দিনের পর দিন তারা বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, তাদেরকে একটা কষ্টজনক দুর্দশার মধ্যে তাকে কাটাতে হচ্ছে। এমনকি শুধু তার সোশ্যাল বা সাইকোলজিক্যাল এবং ইকোনমিক বার্ডেন হচ্ছে না, তাকে তার মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। দেখা গেছে হাড় ভেঙে যাওয়া মহিলাদের মৃত্যুটা আগে ঘটছে যাদের হাড় ভেঙে যায় না। সুতরাং মূল কথা, হাড় ক্ষয়কে আমাদের প্রতিরোধ করতে হবে, আর পড়ে যাওয়া থেকে আমাদের প্রতিরোধ করতে হবে যাতে হাড় ভাঙাকে আমরা প্রতিহত করতে পারি এবং এই হাড় ভেঙে যাওয়ার যে কষ্ট এবং তার যে দুর্দশা, সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। তাহলে চলুন দর্শক আমরা জেনে নিই যে আপনার হাড়টি ভালো রাখতে হলে কি কি খাবার খেতে হবে। তো প্রফেসর নিয়াজ প্লিজ আবার সেই খাবার নিয়ে একটু আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাবো আমরা। আচ্ছা, হ্যাঁ, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আসলে হাড়ের যে ডেন্সিটি যেটা নাকি আমাদের মানে 20 বা 25 পর্যন্ত সেটা হয়ে যায়, তারপরে কিন্তু আর বোনের হাড় মানে ডেভেলপমেন্ট হয় না। তো এর জন্য যেটা প্রয়োজন, একটা গ্রোয়িং এজ, একটা আমাদের ফিমেল পিউবার্টি যখন হয়, মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের ইসে পর্যন্ত,
মানে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, পিউবার্টি পিরিয়ডে এবং আপ টু 25 থেকে মানে 30 পর্যন্ত আমাদের কিশোর বা ইয়াং যে আছে তাদেরকে আমাদের খাবারের প্রতি অবশ্যই মানে অনেক বেশি সচেতন হতে হবে এবং তাদেরকে প্রপার ব্যালেন্স এবং নিউট্রিশাস ফুড দিতে হবে। সেখানে থাকতে হবে হাড় যেটা গঠনের জন্য যেটা প্রয়োজন, যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন এবং প্রোটিন জাতীয়। এই প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমরা অনেক সময় খুব নেগলেক্ট করি যে প্রোটিন জাতীয় দরকার নেই, তো মানে খুব কম খেলেই হয়। তো প্রোটিন জাতীয় খাবার যেগুলোর সোর্স হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো। আর ক্যালসিয়াম আর ভিটামিন, ক্যালসিয়াম তো সব দুধের মধ্যে, দুধ, দই, পনির এগুলো তো আছে। ছোট মাছ আমরা যেগুলো মানে হাঁস খেয়ে থাকি সেখানে প্রচুর ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের ক্যালসিয়াম, সেটা বডিতে অ্যাবজর্পশনের জন্য কিন্তু আমাদের 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 ভিটামিন ডি এর দরকার। ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যের আলো। তো আমাদের দেখা যায় এখন আমাদের এই আধুনিক যুগে যে আমরা সারাক্ষণ ঘরেই থাকি, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বাইরে খেলাধুলা করার কোনো সুযোগ নেই আমাদের বাচ্চাদের, কিন্তু ভিটামিন ডি কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স। মানে সূর্যের আলোটা হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়ামের ইম্পর্টেন্ট সোর্স। কাজে ভিটামিন ডি পেতে হলে, আমাদের হাড়কে মজবুত করতে হলে কিন্তু আমাদের প্রতিটা বাচ্চাকেই বাইরে যেতে হবে, বাইরে খেলাধুলা করতে হবে, তাহলেই কিন্তু ভিটামিন ডি আমাদের হাড় গঠনে হেল্প করবে। এবং এই 25-30 বছর পর্যন্ত আমরা যদি হাড়ের ডেন্সিটি যেটা, সেটা যদি ম্যাক্সিমাম ডেন্সিটি হয়, তাহলে কিন্তু মেনোপজে যে তার যদি বোন লসও হয়, তাহলে কিন্তু সেটা অত বেশি ফ্রেজাইল হবে না। বোন ডেন্সিটি যেটা, বোন মিনারেল ডেন্সিটি যেটা আমরা বিভিন্নভাবে সেটাকে মেজারমেন্ট করতে পারি, কিছু আমাদের ইনভেস্টিগেশন আছে বোন মিনারেল ডেন্সিটি দেখার জন্য, আমাদের কিছু টেকনিক্যাল মানে ইনভেস্টিগেশন আছে, সেটা করে দেখতে পারি। কিন্তু ইম্পর্টেন্ট যদি আমরা এই খাবার দাবারগুলো যদি আমরা হেলদি ফুড যদি একদম ছোট বয়স থেকে যদি আমরা করি, তাহলে সেটা পিক বোন মাস ডেন্সিটি সেটা হবে। এখন একটা মানে ইয়াং মেয়ে যদি ছোটকালে যদি সে প্রপার ডায়েট বা নিউট্রিশন না পায়, তাহলে সে মেনোপজে যে যতই ক্যালসিয়াম ভিটামিন যতই খাক না, তার বোনের ডেন্সিটি কিন্তু বাড়বে না, তখন কিন্তু বোন ক্ষয়ই হয়ে যায়। কাজেই আমি আজকে যে দর্শকরা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা মেনোপজাল আছেন তারা তো নিজের প্রতি খেয়াল নেবেন, কিন্তু আপনার ছোট বাচ্চাটি যে গ্রোয়িং বাচ্চা আছে তাদের নিউট্রিশনের প্রতি কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। তার বোনের যে ডেন্সিটি সেটা কিন্তু হবে আপ টু 25 থেকে 30 ইয়ার্স পর্যন্ত, তারপরে আর তার বোন ডেন্সিটি বাড়বে না, ক্যালসিয়ামের ডেন্সিটি বাড়বে না, তারপরে কিন্তু একটা স্ট্যাটিক থাকবে, তারপরে কিন্তু সেটা মানে লস হতে শুরু করবে। এবং যাদের বোন মিনারেল ডেন্সিটিটা কম থাকে তাদের কিন্তু দেখা যাবে মানে মেনোপজে খুব র্যাপিডলি সেটা লস হয়ে যাবে, এবং বোন মিনারেল ডেন্সিটি দেখা যায় 30 থেকে 40% কিন্তু মেনোপজে লস হয়ে যায়। এবং যাদের বোনটা খুব ভঙ্গুর থাকে তাদের কিন্তু খুব ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, বোন পেন হয়। তো এই সমস্ত খাবার দাবার এগুলো বলছি। আর সাথে আমার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। ওটা পরে বলছি আমরা। প্রফেসর নিয়াজ ওটাতে আসছি। তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে প্রফেসর নিয়াজ কিন্তু খুব সুন্দর করে বলেছে যে আপনি এখন বয়স হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, এখন আপনি ইচ্ছে অনেক বেশি করে ক্যালসিয়াম খাচ্ছেন, অনেক বেশি করে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন এবং সেই জাতীয় খাবার খাচ্ছেন, তাতে কিন্তু খুব একটা লাভ হবে না। আপনাকে শুরু করতে হবে সেই ছোট্ট বয়স থেকে। তো আমি আবার প্রফেসর নিয়াজ তো খুব সুন্দর করে বলেছে, আমি জাস্ট জিস্ট আপনাকে আবার বলতে চাইছি, সেটি হচ্ছে যেটি প্রফেসর নিয়াজ বলেছে, ছোট্ট ছেলে মেয়েরা বিশেষ করে বাইরে যখন খেলাধুলা করবে রোদে, তাহলে তার ভিটামিন ডিটা পাবে। হাড়ের গঠনের জন্য ভিটামিন ডির রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডি না থাকলে ক্যালসিয়াম আমাদের অ্যাবজর্ব হবে না। তারপর আমরা যাব খাবারে। খাবারে আমাদের কি খেতে হবে প্রফেসর নিয়াজ বলেছেন, আমি একটু সাথে যোগ করছি, দুগ্ধ জাতীয় খাবার যেটি রয়েছে আমাদের দুধের সাথে আমাদের দুধ থেকে তৈরি খাবার, পনির, ইয়োগার্ট, টক দই, মিষ্টি দই, যাদের ডায়াবেটিস নেই তাদের এই দই জাতীয় খাবার খেতে হবে। এবং সাথে যে সকল ছোট ছোট মাছ রয়েছে আমাদের দেশে, আমরা কিন্তু মাছ ভাতে বাঙালি, মানে মাছে ভাতে বাঙালি, সুতরাং আমাদের মাছগুলোতে যথেষ্ট ক্যালসিয়াম রয়েছে। তারপরে খেতে হবে সবজি, গ্রিন ভেজিটেবল, সেটি আমাদের একেবারে যে ব্রোকলি তো খুবই পাওয়া যায়, আগে যা পাওয়া যেত না, সেখান থেকে শুরু করে একদম যে কোনো পালং শাক, গ্রিন ভেজিটেবল খেতে হবে। ঢেঁড়স, তার মধ্যে প্রচুর রয়েছে ক্যালসিয়াম, এটি কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, তারপরে সূর্যরশ্মির জন্য আমরা নেব, কিন্তু যেটি আমি একটু পাশাপাশি বলতে চাইছি, প্রফেসর নিয়াজ তো ডিটেলস বলেছেন, সেটি হচ্ছে আমাদের
এই ক্যালসিয়াম যেটা আমরা ছোটবেলায় নিয়েছি আমরা জানি না আমাদের শরীরে কেমন আছে, ভিটামিন ডি কতটুকু রয়েছে। তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তার মা, তার খালা, ফুপু, দাদি, নানির হাড় ভেঙে গিয়েছে, তাদের কিন্তু চান্সটা খুব বেশি হাড় ভেঙে যাওয়ার বা হাড় ক্ষয়ে যাওয়ার। সেই সকল মহিলা, অথবা যাদের যেসব মহিলাদের হঠাৎ করে হাড় ভেঙে গিয়েছে সামান্য আঘাতে, সে সকল মহিলা, এবং যারা অনেক দিন থেকে স্টেরয়েড খাচ্ছেন বা যাদের কেমোথেরাপি এসব দেওয়া হয়েছে কোনো কারণে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস তার জন্য মেডিসিন খাচ্ছেন, অথবা যারা থাইরয়েড অসুখে ভুগছেন, তাদের সকলকে কিন্তু হাড়ের ঘনত্ব, যেটি প্রফেসর নিয়াজ বলতে চেয়েছিলেন, হাড়ের ঘনত্বটা পরীক্ষা করে দেখে নিতে হবে। ভিটামিন ডির মাপটি জেনে নিতে হবে, কেননা যদি তাদের ভিটামিন ডির পরিমাপ কম থাকে তাহলে তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ট্যাবলেট নেবেন, প্লাস আমরা ডিমে খাবো, ডিমে পেতে পারি, তারপরে সূর্যরশ্মিতে পেতে পারি, সেটি পাশাপাশি দুটোই করতে হবে। আচ্ছা, আর যাদের এইসব ঘনত্ব, যেটি আমরা খুব সহজ যেটাকে বলা হয় ডেক্সার মাধ্যমে ঘনত্বটা পরীক্ষা করিয়ে নেব। আর যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই কিন্তু যাদের বয়স 65 হয়ে গেছে, তাদেরকে কিন্তু রুটিনলি আপনার স্বাস্থ্য চেক আপ করবার সময় হাড়ের ঘনত্বটি মেপে নেবেন, কেননা এই যে 65-60 বছর 65 বছরের পরেই কিন্তু পড়ে যাওয়া, ভারসাম্য রক্ষা করা একটু না পারা, তখন কিন্তু ফ্র্যাকচার বা হাড় ভেঙে যায়। অতএব এই কথাগুলো যেগুলো আমি প্রফেসর নিয়াজের সাথে অ্যাড করলাম, দর্শকদের মনে রাখতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা জানলাম কি খাবার খেলে আমাদের হাড় ক্ষয় থেকে আমরা প্রতিরোধ করতে পারবো বা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন পাবো। পাশাপাশি আরেকটা ছোট্ট কথা বলে নিই যে প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবারও কিন্তু খেতে হবে। আমাদের ধারণা মেনোপজ হয়ে গেছে, আমাদের তো কার্যক্ষমতা অনেক আগের চেয়ে কম করছি, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খেয়ে কি লাভ? কিন্তু আমাদের খেতে হবে। আমাদের বয়সের সাথে সাথে আমাদের মাংসপেশি কমে যায়, আমাদের হাড় ক্ষয় হয়ে যায়, সেটিকে প্রতিরোধ করার জন্য পাশাপাশি একটু প্রোটিন। এখন প্রোটিন বলতে যে একেবারে খুব বেশি খেতে হবে তা নয়, একটি ডিম কিন্তু আমাদের একটি মনোপযোক্ত মহিলার জন্য এনাফ সারাদিন। তারপর মাছ মাংস খেলে তো কথাই নেই, খুবই ভালো হবে, এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আর পাশাপাশি আমাদের একটু ভিটামিন জাতীয় মানে একটু ফ্রুটস খেতে হবে, যে ফ্রুটসের ভিতরে ভিটামিন সি থাকে, যেটি খুব হাড়ের রক্ষা করে, হাড় গঠনে, একটু ম্যাগনেসিয়াম থাকে যেসব ফ্রুটস মধ্যে। এগুলো কঠিন করে বলতে চাইছি না, আমি সহজ করে বলতে চাইছি, আমাদের দেশে যে পেয়ারা, আমরা, আম, কাঁচকলা, এগুলো খেলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। সুতরাং এই হচ্ছে আমাদের খাবারের পর্ব। দ্বিতীয় কথা বলতে যাব যে শুধু খাবার খেলে হবে না, আপনি হয়তো অনেক মোটাও না, ওজন খুব বেশিও নয়, তবুও আপনাকে হাঁটাচলা করতে হবে। সেটি হাঁটা হতে পারে, জগিং হতে পারে, সুইমিং হতে পারে, অথবা যারা হয়তো দৌড়াদৌড়ি করতে পারেন সেটি আলাদা ব্যাপার। তো এই যে আপনার দৈনন্দিন যাপিত জীবনে খাবারের পাশাপাশি আপনাকে এক্সারসাইজও করতে হবে। চলুন দর্শক, আমরা জেনে নিই প্রফেসর নিয়াজটি পারভিনের কাছে যে আমাদের কি ধরনের এক্সারসাইজ এই বয়সে করলে আমাদের হাড় ক্ষয়কে আমরা প্রতিরোধ করতে পারবো এবং অচিরেই হাড় ভেঙে যাওয়া থেকে পরিত্রাণ পাবো। প্রফেসর নিয়াজ প্লিজ। আচ্ছা, হ্যাঁ, এই খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এবং সবকিছু সামাজিক যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন। তো এই মেনোপজের স্টেজে এই আমাদের যে সিমটমগুলো আছে, যে কমপ্লিকেশনগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই নিজেকে রিলিফ করতে পারি আমাদের যদি লাইফস্টাইলটাকে মডিফিকেশন করি, আমাদের জীবনযাত্রাকে যদি আমরা একটু পরিবর্তন আনি। তো এটা আমরা বলেছি, খাদ্যাভ্যাসের কথা আমরা বলেছি যে আমাদের হেলদি খাদ্যাভ্যাসের মধ্যে আমাদেরকে ইউজ টু হতে হবে। তো তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা একটা ইম্পর্টেন্ট রোল আছে। একদম একদম পিউবার্টি স্টেজে যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটির রোল আছে, ওই বয়সে যদি একটি বাচ্চা অ্যাক্টিভ থাকে, এক্সারসাইজ করে, তাহলে কিন্তু তার গ্রোথটা অপটিমাম হবে। এখন দেখা যায় অনেকেই খুব বেশি টল হচ্ছে, আবার অনেকে হয়তো বেশি লম্বা হচ্ছে না। একটা জেনেটিক ফ্যাক্টর যদিও আছে, কিন্তু লম্বা হওয়ার জন্য বা হেলদি একটা বডি কনফিগারেশনের জন্য যেমন জেনেটিকের একটা রোল আছে, তেমন কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং খাদ্যাভ্যাসের একটা রোল আছে। তো এই এক্সারসাইজটা কিন্তু একদম পিউবার্টাল স্টেজ থেকে শুরু করতে হবে, নিয়মিতভাবে একটা এক্সারসাইজ, সেটা ওয়েট বেয়ারিং এক্সারসাইজ হতে পারে, তারপর হচ্ছে ইয়োগা হতে পারে। শুধু যদি, আর আমাদের বয়স্ক যারা আছে, মেনোপজে যারা আছে,
তারা হয়তো এই বয়সে এসে এত বেশি ভিগোরাস এক্সারসাইজ হয়তো তারা করতে পারবে না, কিন্তু মিনিমাম যদি প্রতি সপ্তাহে বা ডেইলি যদি 30 থেকে 45 মিনিটস যদি ওনারা হাঁটেন, সেটাও কিন্তু তাদের জন্য এনাফ। আর যারা পারেন তারা হয়তো সিম্পলি ইয়োগা করতে পারে, যারা একটু ইয়াঙ্গার এজে আছে বাসায় বসে হয়তো রেগুলার একটু ইয়োগা করবেন বা মেডিটেশন করবেন। আর যেটা হাঁটার কথা বলেছি, এমনভাবে হাঁটবে যে তার যাতে ক্যালোরি যাতে লস হয়। হ্যাঁ, আমরা শুধু সিম্পল ভাবে হাঁটলে কিন্তু হবে না, একটা হাঁটার স্পেসিফিক একটা আছে যে আমার ক্যালোরি বার্ন যাতে হয়, আমার যে সোয়েটিং যাতে হয়। অনেকেই যেটা হয়তো মর্নিং ওয়াক করতে পারেন বা ইভিনিং ওয়াক করতে পারেন, কাজে এটাকে একটা অভ্যাসে আপনার জীবনযাত্রার সাথে একটা অভ্যাসে পরিণত করতে হবে। আর যাদের নাকি ওভারওয়েট আছে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের বিএমআই যেটা, সেটা কিন্তু আমাদের আইডিয়াল হচ্ছে 20 থেকে 24, এটা হচ্ছে আইডিয়াল বিএমআই। তো আমাদের এই বিএমআইটা মেনটেন করতে হবে। আর যারা নাকি খুব ওভারওয়েট হয়ে গেছে তাদের জন্য হয়তো আর একটু ভিগোরাস এক্সারসাইজের প্রয়োজন হতে পারে, প্লাস ক্যালোরি মানে মেনটেন করে হয়তো তার বিএমআইটা যাতে মেনটেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা তো গাইনোকোলজিস্ট আমরা অ্যাডভাইস দিয়েছি, কারো যদি মানে মানে পুষ্টিজনিত কোনো সমস্যা থাকে, আমাদের কিন্তু এখন সমস্ত জায়গায় খুব ভালো ভালো নিউট্রিশনিস্ট আছে। প্রয়োজনে কোনো নিউট্রিশনিস্টের হেল্প নিয়ে তার ডায়েট চার্ট মেনটেন করে সেটা যদি চেষ্টা করে, তাহলেই কিন্তু সেটা সম্ভব, মানে একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা। আর যাদের নাকি খুব লিন বা খুব ওভারওয়েট, তারাই কিন্তু যে অস্টিওপোরোসিস জনিত যে সমস্যাগুলো সেগুলোতে বেশি ভুগে থাকে। আচ্ছা, আর কিছু আছে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ আপনার মাসেলকে স্ট্রং করার জন্য, বোনসকে হাড়কে স্ট্রং করার জন্য ওয়েট বেয়ারিং কিছু এক্সারসাইজ করতে হয়, যেটা হয়তো আমাদের এখন ঢাকা শহর বা প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় অনেক জিম আছে। আপনি জিমে যেয়ে হয়তো 1-2 মাস সেগুলো একটু শিখে আসতে পারেন, তারপর হয়তো নিজে ঘরেই সেগুলো প্র্যাকটিস করতে পারেন। নিজের বাসার ছাদে যে হাঁটা, উঠোনে হাঁটা, এগুলো কিন্তু খুব বেশি কঠিন ব্যাপার নয়। তো আপনার মাসেলকে স্ট্রং রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য, বোনসকে অ্যাক্টিভ রাখার জন্য তো এই এক্সারসাইজ গুলার কিন্তু ভূমিকা অনেক। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একদম সহজ বাংলায় কঠিন জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা দর্শক, তাহলে আমরা জেনে নিলাম যে শরীর চর্চা বা এক্সারসাইজের ভূমিকা কতখানি। তো আমি ছোট্ট করে বলবো যে আপনাদের এখন যে বয়সী হোক, দেখে নিন যে আপনার কোমরের কোনো ডিজিজ না থাকে, বা আপনার আর্থ্রাইটিস যদি থাকে ডক্টরের পরামর্শ নিতে হবে, তখন এক্সারসাইজগুলো একটু মডিফাইড হবে। বাট জীবনের এই সময়টুকুতে আপনাকে এক্সারসাইজ করতেই হবে। সহজভাবে মনে করুন আপনি হয়তো অনেক বড় এক্সারসাইজ করতে পারছেন না, আপনি বাড়িতেই হাঁটতে পারেন। কতক্ষণ হাঁটবেন? প্রতিদিন যদি আপনি 30 মিনিটস এনাফ, 30 মিনিট যদি হাঁটেন। অনেকে আমরা স্টেপ গুনি, 10,000 স্টেপ করা, কিন্তু 10,000 স্টেপ করা তো সহজ নয়। এনিওয়ে, আপনি যদি প্রতিদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টা বাড়িতে জোরে জোরে হাঁটেন, তাহলে কিন্তু আপনার খুব চমৎকার এক্সারসাইজ হয়ে যাবে। আর তার সাথে যদি আপনি হাত পা নাড়তে পারেন, যেটি প্রফেসর নিয়াজ বলতে চেয়েছেন, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে, হয়তো সবসময় আমাদের পক্ষে সম্ভব না, হয়তো জিমে যাওয়া সম্ভব না, এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, হাত পা ছড়িয়ে ওপরে করে, নিচে করে, পেছনে করে, যেটা আমরা ছোটবেলায় পিটি ক্লাসে করতাম, সেইগুলো যদি আপনি করে থাকেন। আর সবচেয়ে চমৎকার হচ্ছে সুইমিং, যদি আপনার পক্ষে সুইমিং করা সম্ভব হয়। আর কিছু কিছু মহিলা তো আছেন ডান্সও করেন, যারা তাদের সেই ডান্সটা প্র্যাকটিসটা যদি চালিয়ে যান, তাহলে দেখা যাবে আপনার এই যে এক্সারসাইজ, এটি আপনাকে অনেক হেল্প করবে। এটি আপনার হাড়কে ক্ষয় হয়ে যাওয়া থাকে, ভঙ্গুর হওয়া থেকে প্রতিহত করবে। আচ্ছা, দ্বিতীয় কথায় চলে আসি, এটি বলে আমাদের হয়তো শেষ করব আমরা। সেটি হচ্ছে যে বয়সের সাথে সাথে আমাদের তো হাড় ক্ষয়ে যাবে, এটা একেবারেই অবিসম্ভব একটি বিষয়। পাশাপাশি মাংস ক্ষয়ে যেতে থাকে, মাংস পেশি, যার জন্য বলা হয়েছিল যে মাংস শক্তিবর্ধক এক্সারসাইজ করতে হবে, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। তো এটি আমাদের সকলের জন্য, যে এই হাড় ক্ষয়ে যাওয়া, পাশাপাশি মাংস ক্ষয়ে যাওয়া থেকে এক্সারসাইজ এবং খাদ্য যদি ঠিক মতো করি, আমরা কিছুটা পরিত্রাণ পাবোই, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটি বিষয় আছে যেটিকে আমাদের মনে রাখতে হবে। মেনোপজের পরে তো শুধু 50-60 বছর তো আমরা মোটামুটি একদম ইয়াং থাকি। 70 ইয়ার্স পর্যন্ত একটি নারী কিন্তু খুবই সবল থাকেন, তারপরেও সবল থাকতে হবে। তখন দেখা যায় ভারসাম্যের কিছুটা অবনতি ঘটে। মানে আপনি হাঁটছেন, হঠাৎ মাথা ঘুরে গেল, ব্যালেন্স করতে পারলেন না, হয়তো কোনো মেডিসিন খাচ্ছেন, সেটি দেখে নিন আপনার ডক্টরের সাথে যে আমার মাথাটা ঘুরে যাচ্ছে কেন।
আপনি দরকার হলে আপনি একটা লাঠির প্রয়োজন হাতে নেবেন, কেননা চট করে সে আপনাকে সাহায্য করবে পড়ে যাওয়া থেকে। তারপরে আপনি পড়ে যাওয়াকে প্রতিহত করার জন্য আপনার বাড়িটি থাকতে হবে নিরাপদ। একটি মহিলা সারা জীবন যারা সংসারে দিয়ে এসেছেন, এই সময়টুকু তাদের কিছু দেবার আছে আমাদের। তিনি যেন পড়ে না যান, সুন্দরভাবে হাঁটাচলা করতে পারেন, যে পথে তিনি হাঁটবেন সেই পথটুকু যেন একেবারে সমতল থাকে, কার্পেট কোঁচকানো বা কোনো যেটা বিছানা যে এমন যেন হয় না যাতে হোঁচট খেয়ে তিনি পড়ে যান। বাথরুমে বা আমাদের গোসলখানায় যেন ভিজে না থাকে এবং চারপাশে যেন একটা রেইল করা থাকে বা একটা রড থাকে যাতে উনি ধরে উঠতে পারেন, বসতে পারেন। এটি বলার উদ্দেশ্য হঠাৎ করে যেন তিনি পড়ে না যান, কেননা আমি একটু আগে বলেছি যে হাড় ক্ষয়ে গেলে এমন ভাবে ক্ষয়েও যেতে পারে কোনো কোনো নারীর যে সামান্য আঘাতেই হাড়টি ভেঙে গেল। সুতরাং আর হাড় ভেঙে যাওয়া শুধু শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট নয়, মৃত্যুর দিকে মানে ঠেলে দেয়। সুতরাং এটিকে আমাদের প্রতিহত করতে হবে। তো আমি খুব ছোট্ট করে আমরা একদম শেষে চলে এসেছি। প্রফেসর নিয়াজের কাছে জেনে নেব যে আপনি মেনোপজ উত্তর নারীদের জন্য তাদের ভালো থাকবার জন্য 2-3 সেন্টেন্স দিয়ে শেষ করবেন। প্রফেসর নিয়াজ জি পারফেক্ট। আচ্ছা, আমরা মোটামুটি সবকিছু বলতে চেষ্টা করেছি। তো আমি বলবো যে মেনোপোজের জন্য আগে থেকে একটু প্রস্তুতি রাখতে হবে। মেনোপোজ মানে যে জীবনের শেষ না, মেনোপোজ আমি মনে করি যে একটা নতুন জীবনের অধ্যায়, একটা নতুন জীবনের শুরু। তো 50 ইয়ার্সের কাছাকাছি এসে মেনোপোজ হবে। যারা এই বয়সে আছে তাদের সবার একটু প্রস্তুতি থাকবে। আপনারা প্রয়োজনে বই পড়বেন, ম্যাগাজিন পড়বেন, আলোচনা শুনবেন, তাহলে কিন্তু জানতে পারবেন, নিজেকে জানতে পারবেন। এখন গুগলস আছে বা ফেসবুক আছে, সবকিছু থেকে কিন্তু জানা যায় এবং নিজে সবকিছু জেনে নিজে শারীরিকভাবে, মানসিকভাবে, সোশ্যালভাবে অ্যাক্টিভ থাকবেন, হেলদি থাকবেন, এটাই আমাদের অ্যাডভাইস থাকবে। আর যদি কোনো হেলথ হ্যাজার্ড হয়, যদি কোনো প্রবলেম হয়, আপনার চারপাশে ডক্টর, ক্লিনিক, হসপিটাল সব আছে, আমরা আছি, তাদের হেল্প অবশ্যই নেবেন। আমরা তো এখন প্রিভেনশনের কথা বললাম, কিন্তু আরো আছে। যদি আমরা কিন্তু মেনোপোজাল স্টেজে আমরা কখনো ভিটামিন ট্যাবলেটের কথা বলে থাকি, ক্যালসিয়াম ট্যাবলেট আমরা যদি কোনো প্রয়োজন হয় তাদেরকে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট রেগুলার খেতে বলি, 1 বা 2 করে। অনেক সময় ভিটামিন ডি ট্যাবলেট আমরা দিয়ে থাকি। কখনো যদি প্রয়োজন হয় যে তার হাই রিস্ক গ্রুপ আছে, তাহলে কিন্তু অনেক সময় আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেটারও প্রয়োজন হতে পারে। কাজে আপনার নিড অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটাই নেবেন। আমরা চাই প্রতিটি নারী তার মেনোপজে এসে একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবন যাপন করে দীর্ঘায়ু লাভ করুক, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আপনি শেষ কথাগুলো বলেছেন আমাদের দর্শকদের জন্য। আশা করি আমার দর্শকরা অত্যন্ত মানে জ্ঞান পেয়েছেন এবং তাদের ভালো লেগেছে আপনার কথাগুলো। তো আমরা একদম শেষ করব। দর্শক, আপনারা যেটি প্রফেসর নিয়াজ পারভীন এবং আমি বারবার বলতে চেয়েছি, এক্সারসাইজ করতে হবে, সুষম খাবার খেতে হবে, নিজের ওজনটিকে আপনি নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে কিছুতেই আপনার ওজনটি বেড়ে না যায়। আপনার সামনের জীবনটা যেন সুন্দর হয় সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিকে এবং রেনেটা ফার্মাসিউটিক্যালসকে এবং আমাদের রাজ টিভিকে, যারা এই সুন্দর আয়োজন করেছেন। আবার দেখা হবে সামনের সপ্তাহে। অনেক অনেক ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.